স্বাগতম এবং শুভেচ্ছা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই সুস্থ আছো আশা করি। আমি পীযূষকান্তি সরকার, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ নেত্রকোনা। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় বিষয় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আমরা জানি পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রে সরকার ব্যবস্থা রয়েছে, আর রাষ্ট্রের একটি মৌলিক উপাদান সরকার। সরকারবিহীন রাষ্ট্র পরিচালিত হতে পারে না। সরকারের বিভিন্ন ধরন হতে পারে, প্রত্যেকটা রাষ্ট্রের সরকার ধরন আবার এক নয়। প্রত্যেকটা রাষ্ট্রের সরকার বিভিন্ন ধরনের হতে পারে। আমরা বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। 1971 সালে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 1972 সালের নভেম্বর মাসে আমাদের সংবিধান রচিত হয়েছে এবং সেই সংবিধানেই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো রয়েছে। তো আমি প্রথমে তোমাদের পার্ট 1 পড়াতে চাই। পার্ট 1, সরকারের শ্রেণী বিভাগ। সরকারের শ্রেণী বিভাগ। আমরা জানি রাষ্ট্রের অপরিহার্য উপাদান একটি সরকার। সরকারকে কল্পনা করে রাষ্ট্র পরিচালিত হতে পারে না। ইঞ্জিনবিহীন একটা গাড়ি যেমন চলতে পারে না, ঠিক তেমনই সরকারবিহীন একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে না। রাষ্ট্র একটি অপরিহার্য একটা উপাদান। রাষ্ট্র একটি অপরিহার্য উপাদান হলেও আবার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সরকার ব্যবস্থা বিভিন্ন ধরনের, আর যুগে যুগে এই সরকারের ধরন এবং ধারণার পরিবর্তন হয়ে আসছে। তার আগে সরকারের শ্রেণী বিভাগ আলোচনা করার পূর্বে আমি একটি চার্ট তোমাদের দেখাবো। চার্টটা দেখলে আমরা বুঝতে পারবো চার্ট থেকে আমরা দেখতে পারবো আসলে সরকারের শ্রেণী বিভাগটা বর্তমানে কিভাবে হয়ে আসছে। আমরা যদি খেয়াল করি সরকারের শ্রেণী বিভাগের ছক, এখানে সরকার, গণতন্ত্র, একনায়কতন্ত্র, আবার গণতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতন্ত্র, আবার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক প্রজাতন্ত্র, আবার সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার, আবার সংসদীয় সরকার ও যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক, আবার রাষ্ট্রপতি শাসিত সরকার, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক। তাহলে আমরা চার্ট অনুযায়ী দেখতে পারি যে সরকার প্রধানত দুই ভাগে ভাগ করা, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ তাদের পছন্দ অনুযায়ী তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং সেই নির্বাচিত প্রতিনিধিরা তারা সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে। আর বর্তমানে আমরা খেয়াল করি দেখি যে পৃথিবীর প্রায় সকল দেশেই, বিশেষ করে কয়েকটা দেশ বাদে প্রায় সকল দেশেই এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু রয়েছে। আর একনায়কতন্ত্র হচ্ছে এক দল বা এক ব্যক্তির শাসন ব্যবস্থা। এখানে ব্যক্তির মতামতকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। সেই এক নায়ক বা এক ব্যক্তি বা এক দল যেটাই ধরে না কেন, তার ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। আবার আমরা যদি বলি রাষ্ট্র প্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে আমরা গণতান্ত্রিক সরকারকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক সরকার হলো এই সরকার ব্যবস্থায় মানে সরকারের উত্তরাধিকার সূত্রে, মানে যে সরকার প্রধান আছে এখন তার ছেলে বা কিংবা মেয়ে পরবর্তীতে সে সরকার প্রধান হবে। মানে উত্তরাধিকার সূত্রে বংশানুক্রমিকভাবে এই সরকারের প্রধান নির্বাচিত হয়। এই সরকার ব্যবস্থা অবশ্য বর্তমানে পৃথিবীতে এত বেশি দেখা যায় না, খুব কম।
তবে আমরা লক্ষ্য করতে পারি সৌদি আরবে এই সরকার ব্যবস্থা কিছুটা বিদ্যমান পরিলক্ষিত হয়। তাছাড়া পৃথিবীর প্রায় দু একটা দেশে অতীত ঐতিহ্য ধরে রাখার জন্য এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সরকার ব্যবস্থা এখনো পরিচালিত হয়ে আসছে। সেই দেশ হচ্ছে গ্রেট ব্রিটেন, আমরা ইংল্যান্ড বা ব্রিটিশ যাই বলি না কেন। আর প্রজাতান্ত্রিক সরকার হচ্ছে এখানে এই সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান প্রজা অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত হয় এবং এই ধরনের সরকার ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের সর্বময় ক্ষমতা। এবার আমরা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যদি ধরি, যুক্তরাষ্ট্রীয় বা একতান্ত্রিক, আর প্রজাতন্ত্র হলে সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় এই ধরনের সরকার ব্যবস্থায় সকল ধরনের ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে এবং যুক্তরাষ্ট্রে এই ধরনের সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। এবার শেষের দিকে যদি আমরা আসি, সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার, এটা আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে সরকারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি সংসদীয় সরকার ব্যবস্থা এবং আরেকটা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থায় এই সরকারে আইন বিভাগ শাসন বিভাগের কাছে এই সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী এবং নির্ভরশীল থাকে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না। এই সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদ নিয়ে সরাসরিভাবে এবং দেশ পরিচালনা করে থাকে। তাহলে আমরা এই ছক থেকে দেখলাম যে আমাদের যে সরকারের বর্তমান যে রূপটা, বর্তমান ধরনটা তাহলে কি গণতন্ত্র, একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র এখানে থেমে গেছে, কিন্তু গণতান্ত্রিক সরকার উত্তরোত্তর কি হচ্ছে, তোমার বৃদ্ধি হচ্ছে। তাহলে আমরা পার্ট 1 থেকে আমরা এটা আলোচনা করতে পারলাম। এবার আমি তোমাদের পার্ট 1 এখানে শেষ, আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কারণ এই ছুটির পরেই হয়তোবা সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। পার্ট 2 বাংলাদেশের সরকার পদ্ধতি। বাংলাদেশের সরকার পদ্ধতি। আমরা এতক্ষণ সরকারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম এবং দেখলাম যে সরকারের শ্রেণী বিভাগ কিভাবে আমরা এটা শ্রেণীতর মানে ভাগের পর এক শ্রেণী থেকে আরেক শ্রেণী কিভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো সেই অবস্থায় যদি সরকারের শ্রেণী বিভাগ আলোচনা করার পর আমাদের বাংলাদেশ কোন সরকার ব্যবস্থায় আছে, তাহলে পার্ট 2 আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে বাংলাদেশের সরকার পদ্ধতিটা আসলে কিভাবে বা কি রকম। আমি পার্ট 2 বাংলাদেশের সরকার পদ্ধতি আলোচনা তোমাদের জন্য আরেকটা চার্ট দেখাবো। চার্টটা একটু লাগাচ্ছি। এই চার্টটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের সরকার পদ্ধতিটা কি ধরনের। পার্ট 2 আলোচনার পূর্বে আমি যে চার্টটি দেখাতে চাচ্ছিলাম, চার্টটা হলো এইভাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপরে দেখতে পাচ্ছি কি প্রজাতান্ত্রিক সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এদিকে গণতান্ত্রিক রাষ্ট্র, এককেন্দ্রিক রাষ্ট্র, এবং নিচে সংসদীয় পদ্ধতি অর্থাৎ বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। এটা বাংলাদেশের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য। আমরা জানি বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং এখানে
সরকার ব্যবস্থা বিদ্যমান গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, তাহলে আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটা কি প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা, অর্থাৎ প্রজা মানে জনগণ, এখানে জনগণই সকল ক্ষমতার উৎস। আবার দেখতে পাচ্ছি কি এটা এক কেন্দ্রিক রাষ্ট্র, বাংলাদেশ আমাদের একটা কেন্দ্র মাত্র, এখানে কোনো প্রদেশ নেই, মানে একটা কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। আবার এই বাংলাদেশের সরকার ব্যবস্থা কি সংসদীয় পদ্ধতি বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, অর্থাৎ মন্ত্রী পরিষদ বাংলাদেশের জনগণ তাদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করে এবং নির্বাচিত প্রতিনিধিরা সংসদ কমিটি গঠন করে তাদের থেকে মন্ত্রী নির্বাচিত করে এবং সেই মন্ত্রী পরিষদ দ্বারাই আমাদের দেশ পরিচালিত হয় সংসদীয় মাধ্যমে। আর সংসদীয় পদ্ধতি নিয়মতান্ত্রিকভাবে একজন কি থাকে, রাষ্ট্রপ্রধান থাকে। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি উনার মন্ত্রী পরিষদ নিয়ে আমাদের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করে থাকে এবং রাষ্ট্রের যে কোনো কাজ কার্যনির্বাহীর জন্য বা রাষ্ট্রের কাজ পরিচালনা করার জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে বা আইনসভার কাছে দায়বদ্ধ থাকে, অর্থাৎ আইনসভার কাছে এটা দায় স্বীকার করতে হয়, সেটা ভালো কিংবা মন্দ কাজ। আমরা দেখতে পারি যে সংসদ অধিবেশন যদি দেখি, কোনো কাজ যদি সেটা ভালো না হয় তাহলে দেখি ওটা না ভোট, এবং আর যদি কোনো কাজ ভালো হয় তাহলে সেটা হা ভোট। আমরা সংসদ টেলিভিশন যদি দেখি বা বিভিন্ন আমাদের সংসদ অধিবেশনগুলো যদি খেয়াল করি তাহলে সেখানে আমরা দেখতে পারি যে সংসদের সদস্যরা বসে আছে, ওখানে মন্ত্রীগণ বসে আছেন, প্রধানমন্ত্রী বসে আছেন এবং সেখানে একটা প্রস্তাব উত্থাপিত হচ্ছে। সেই প্রস্তাবটা যদি ভালো হয় তাহলে সকলে হাবুট দেওয়ার জন্য হাত তালি দেয় বা টেবিল চাপড়ে, এটা আমরা খেয়াল করতে পারি, ঠিক না? তাহলে পার্ট 2 থেকে আমরা কি আলোচনা করতে পারলাম? বাংলাদেশের সরকার পদ্ধতিতে তাহলে কি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং বাংলাদেশ একটি এক কেন্দ্রিক রাষ্ট্র, এখানে কোনো প্রদেশ নেই এবং বাংলাদেশ সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতি অথবা মন্ত্রী পরিষদ শাসিত দ্বারা সরকার, এখানে জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। পার্ট 2 আমরা এখানেই শেষ করছি। তাহলে পার্ট 2 শেষে আমি যদি তোমাদের একটা কাজ দিই, সেই কাজটা যদি তোমরা করো, আমাকে বুঝাও তো বাংলাদেশ যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্রের আমাকে যদি 2টি উদাহরণ দিতে পারো যে বাংলাদেশের যে গণতান্ত্রিক রাষ্ট্র এটা আমরা কিভাবে বুঝবো যে বাংলাদেশ গণতন্ত্র রাষ্ট্র, এটার কোনো প্রমাণ আছে? তাহলে প্রমাণটা কি হিসেবে আমরা কি হিসেবে ধরতে পারি? 2টা যদি উদাহরণ দিই। গণতন্ত্র রাষ্ট্র মানে কি? জনগণের রাষ্ট্র। তাহলে গণতন্ত্র রাষ্ট্র তাহলে কি দাঁড়ায়? মানে এখানে যখন জনগণই সকল ক্ষমতার উৎস, তাহলে আমরা দেখতে পারি বাংলাদেশে 5 বছর মেয়াদে একটা সরকার ব্যবস্থা বিদ্যমান, এখানে জনগণ সরাসরি ভোটে তাদের প্রতিনিধি তারা নির্বাচন করে এবং এখানে যদি কোনো কাজ সম্পাদন করা হয়, সেটা বড় কাজ বা কিংবা ছোট কাজ হোক, সেটা ছোট লেভেল থেকে যদি আমরা ইউনিয়ন পরিষদ বা উপজেলা বা জেলা এবং বিভাগীয় পর্যায় থেকেই ধরি, প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা প্রতিনিধিকে জবাবদিহিতা করতে হয়, ঠিক না? তাহলে 2টা উদাহরণ কি হলো যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হয় এবং প্রত্যেকটা কাজে জনগণ সরাসরিভাবে অংশগ্রহণ করতে পারে। পার্ট 2 আমি এখানে শেষ করতে যাচ্ছি। 1 এবং 2 আমরা পার্ট শেষ করলাম। আমি আরেকটি পার্ট নিতে চাই তোমাদের জন্য, আরেকটি পার্ট, সেটা হলো পার্ট 3। পার্টগুলো অনেক ছোট ছোট, তাই আমি 3টা পার্ট নেওয়ার জন্য আজকে মনস্থির করেছি। পার্ট 3 সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি পার্ট 3। 1972 সালের মূল সংবিধান এবং সংবিধানের ৫ম সংশোধনী অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কতগুলো মূলনীতি আছে, যে সেই বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিগুলো আমরা আলোচনা করব। সেই আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে আরেকটি চার্ট দেখাবো। চার্টে আমরা যদি খেয়াল করি,
চার্টে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বাংলাদেশের মূলনীতি সমূহগুলো সম্পর্কে ভালো করে ধারণা পাবো। বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মূলনীতি প্রথমে জাতীয়তাবাদ, তারপর গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মূলনীতি প্রথমে আসে জাতীয়তাবাদ। একই ধরনের ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। সংবিধানে বলা হয়েছে বাঙালি জাতি একই ভাষা ও সংস্কৃতিতে ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ হয়ে সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করেছে, এবং সেই ঐক্য এবং সংহতি হচ্ছে বাংলাদেশ বা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। দ্বিতীয় আসে সমাজতন্ত্র। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। তিন নম্বর মূলনীতি হলো গণতন্ত্র। রাষ্ট্রের সকল কাজে সকল নাগরিকের সমান অংশগ্রহণ নিশ্চিত করা, সকল নাগরিকের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হবে। এটাই বাংলাদেশের মূলনীতির গণতন্ত্রের বৈশিষ্ট্য। 4 নম্বরে আসে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা দ্বারা মূলনীতি আমরা দ্বারা কি বুঝি? রাষ্ট্রের সকল নাগরিক স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে এবং তাদের সেই ধর্ম পালনে কেউ বাধা নিষেধ বা বাধা প্রদান করবে না। প্রত্যেক জনগণ তাদের স্বাধীনভাবে তাদের নিজের নিজের ধর্ম তারা পালন করবে। এতে কোনো তাদের কি হবে না, তাদের সমস্যা হবে না, বা তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। তাহলে আমরা বাংলাদেশের যে আজকে আলোচনাটা করলাম, বাংলাদেশ রাষ্ট্র এবং তাদের সরকার ব্যবস্থা, আমরা প্রথমে কি আলোচনা করলাম? প্রথমে আলোচনা করলাম যে বাংলাদেশের সরকারের শ্রেণী বিভাগ প্রথম পাঠে। দ্বিতীয় পাঠে আমরা কি আলোচনা করলাম? দ্বিতীয় পাঠে আমরা আলোচনা করলাম বাংলাদেশের সরকার পদ্ধতি, এবং 3 নম্বর পাঠে আমরা আলোচনা করলাম বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। তাহলে আমরা 3টা পার্ট থেকে দেখছি যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং বাংলাদেশের একটি সরকার ব্যবস্থা রয়েছে। সেই সরকার ব্যবস্থা গণতান্ত্রিক একটা রাষ্ট্র। আর গণতান্ত্রিক রাষ্ট্র হলে গিয়ে জনগণ সরাসরি ভোটে নির্বাচিত করে তাদের প্রতিনিধি, সেই প্রতিনিধি তাদের সরকার পরিচালনা করে। আর সরকার পরিচালনা করতে গিয়ে জনগণকে তারা অংশগ্রহণে উদ্বুদ্ধ করে। এবং সরকারের যদি আমরা ধরন যখন পার্ট 2 দেখি, আমাদের বাংলাদেশের সরকার পদ্ধতিটা আমরা দেখলাম যে গণতান্ত্রিক পদ্ধতি। আর আমাদের সরকার ব্যবস্থার কি 4টি মূলনীতি রয়েছে। সেই 4টি মূলনীতি আমি তোমাদের আলোচনা করে দেখালাম যে আমাদের 4টি রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাহলে আমরা যে এই দেশে বসবাস করি, নিশ্চয়ই আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র হিসেবে, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রজা কিংবা আমরা জনগণের সেই অংশীভূত জনগণের একজন আমি। তাহলে আমি কিংবা আমাদের উচিত আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিকে মেনে চলা। আমরা যদি সেই রাষ্ট্রীয় মূলনীতিগুলো মেনে চলি তাহলে আমাদের বাংলাদেশের উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ একটি যে স্বাধীন রাষ্ট্র এবং আমরা যে এত কষ্ট করে আমরা সংগ্রাম করে যে বাংলাদেশকে স্বাধীন করেছি, সেই স্বাধীনতার মান অক্ষুণ্ণ থাকবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সৎ এবং নির্ভীক থাকুক এবং তাদের যে পরিশ্রম দেশের জন্য উৎসর্গ করুক। আর দেশের জন্য যদি আমরা কাজ করি বা দেশের জন্য যদি আমরা আমাদের চিন্তা ভাবনাকে কাজে লাগাই তাহলে দেশ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা মহামারীকালীন সময়ে তোমরা সবাই বাড়িতে বসে আমাদের এই মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। আমি জানিয়ে আরো খুশি হব যে আমাদের পরবর্তীতে আরো অনেকগুলো ক্লাস আছে। আমি আরো চাই তোমরা পরবর্তী ক্লাসগুলোতে অংশগ্রহণ করো এবং সেই অংশগ্রহণ করে তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। আর বাড়িতে ভালো করে পড়াশোনা করবে, কারণ আর কিছুদিনের মধ্যে হয়তোবা এটা মহামারীকালীন সময়ে যদি অবস্থা যদি পরিবর্তন হয় তাহলে আমাদের স্কুল খুলবে এবং সংক্ষিপ্ত সিলেবাসে আমরা হয়তোবা পরীক্ষা নিতে পারি। এটা জানি না এটা কবে ঠিক হবে, তারপরে আমরা স্কুল খুলবে কবে এটার
আশায় না থেকে আমরা কি করব, আমরা বাড়িতে পড়াশোনা করব এবং বাড়িতে খুব মনোযোগ দিয়ে পড়বো, কারণ পড়ার কোনো বিকল্প নেই। স্কুলে গেলাম না এটার জন্য যে পড়াশোনা হবে তা না, কিন্তু এটার জন্য তোমাদের জন্য কিন্তু এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তাহলে আমরা আজকে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার 3টি পার্ট আলোচনা করলাম। এই পার্ট থেকে আমরা বাংলাদেশের যে ধরনটা, রাষ্ট্রীয় সরকারের ধরনটা বুঝতে পারলাম এবং বাংলাদেশের সরকারের যে 4টি মূলনীতি আছে সেই মূলনীতিগুলো আমরা আলোচনা করলাম এবং মূলনীতিগুলো আলোচনা করার পর, এখন 3টি পার্ট আলোচনা করার পর আমি তোমাদের একটা বাড়ির কাজ দিতে চাই। সেই বাড়ির কাজটা তোমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবে। আমি তাহলে বাড়ির কাজটি দিচ্ছি, তোমরা প্রত্যেকে খাতায় লিখে নাও। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীনতার মানকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের কি করণীয়? এই প্রশ্নটি তোমাদের জন্য আমি রাখলাম। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা নিয়ে আসবে। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমার ক্লাস এখানে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে এবং ধন্যবাদ তোমাদেরকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।